আওয়ামী লীগের সাথে উনি কি করেছেন আমি আলোচনায় ঢুকছি না। আমার খুবই ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক আওয়ামী লীগের এই গার্বেজের পার্ট হয়েছেন, সেটা আমি সরিয়ে রেখে বলছি। আমি একটু জাহিদুর আপনার কাছে একটু আসতে চাচ্ছি। এই যে বার্ন হাসপাতালে আমরা দেখলাম যে রোগীদের এত ভিড়, হ্যাঁ, এবং সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমরা জানি যে ডাক্তার সামন্তলালের কথা, যিনি পোড়া রোগীর চিকিৎসার জন্য সর্বজন স্বীকৃত একজন চিকিৎসক, কেবল আওয়ামী সক্ষতার কারণে এই চিকিৎসককে কি দূরে রাখা আমরা রাখবো? আপনি কি মনে করছেন? আচ্ছা, ডক্টর সামন্তলাল তো মারা যেতে পারতেন, হতে পারতো। উনি ওনার যথেষ্ট বয়স হয়েছে। একটা জিনিস একটু বলি, আমি নিজে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, উনি আমার সরাসরি টিচার। রোগী অন্তপ্রাণ মানুষ, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বার্ন এই যে সেক্টরটাকে ডেভেলপ করার সাথে ওনার একক কৃতিত্ব। ডিএমসিতে যে বার্ন ইউনিট হলো, পরবর্তীতে বার্ন ইনস্টিটিউট হলো, আলাদা, সব ওনার কৃতিত্বের ব্যাপার। অসাধারণ টিচার, কোনো সন্দেহ নেই। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি সেক্টরের মানুষ, আমার বন্ধুবান্ধবরাও এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আছে, বাংলাদেশে তার মানের অনেক ডাক্তার এখন আছে। সমস্যাটা এই মুহূর্তে মোটেও চিকিৎসকের না। আর আমি পাল্টা বলবো, ডক্টর সামন্তলাল সেন যদি যথেষ্ট ক্যাপেবল ডাক্তার তৈরি করে এত বছরে যেতে না পারেন, তাহলে তো উনি একজন ব্যর্থ মানুষ, তাই না? উনি কি করেছেন তাহলে এতদিন ধরে? উনি আসলে পেরেছেন, আমি সত্যিকার অর্থে বলছি, উনি পেরেছেন। আওয়ামী লীগের সাথে উনি কি করেছেন আমি আলোচনায় ঢুকছি না। আমার খুবই ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক আওয়ামী লীগের এই গার্বেজের পার্ট হয়েছেন, সেটা আমি সরিয়ে রেখে বলছি। কিন্তু আমাদের সংকটটা যেটা রাকিব বলছেন, এটা আসলে কিছু করারও নেই। আপনি তো কতজন পেশেন্ট আপনি গ্রোসলি ম্যানেজ করেন, সেটাতে একটা হিসেব নিকেশ থাকে, এবং ওই লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য আপনার এক ধরনের প্রস্তুতি থাকে। ফলে উদ্যোগ নিতে পারি এই সাপোর্টটার জন্য। এখন খুব সমস্যা কোন জায়গায়, যেমন ক্রিটিক্যালি ইল যারা, তাদের তো আইসিইউ সাপোর্ট লাগবে। ডক্টর সামন্ত বা আরো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আসলে লাভ নেই, কারণ আইসিইউর কাজ আইসিইউতেই হতে হবে। সো এই সংকটগুলো আসলে এখন তৈরি হয়েছে। বাংলাদেশে তো ট্রেডিশনালি এগুলোর প্রবলেম আছে। কোভিড এর পরে কিন্তু আমরা আইসিইউর ব্যাপারটায় অনেক সচেতন হয়েছিলাম। এখন আবার একটা সংকট মুহূর্তে আমরা কেন এই স্বল্পতা দেখতে পাচ্ছি? এখন ওই একই কথা, যেমন ধরুন ডিএমসি ওখানে বা বার্ন ইনস্টিটিউট, সে তার সাধারণ হিসাব সে রাখে। এখন আমরা তো আবার সে পুরনো কথা, আমরা তো আসলে সঠিক জায়গাগুলো সরকারের মনোযোগ দেই নাই। শেখ হাসিনা সরকারের সময় যদি বলে ব্রিজ টিজ বানানোর যতটুকু চেষ্টা করেছেন, আমরা প্রায়ই আলোচনা করেছি না যে হেলথে আমাদের বাজেট বরাদ্দ জিডিপির 1%-এরও বেশ নিচে, এখন এটা 0.8-এরও নিচে। কোভিডের সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্রাইসিসে পড়েছিলাম আইসিইউ নিয়ে। এক্স্যাক্টলি। তাহলে আমরা এই জায়গাটায় এত কিছু করার পর এখনো কেন আমরা এই জায়গাটা থেকে উতরাতে পারলাম না? এই মাত্র আইসিইউ সব ক্ষেত্রে আসলে সব জায়গায়, গভর্নমেন্টের সব জায়গায় অ্যাডিকুয়েট নাম্বার তারপরও হয় নাই, প্রাইভেট অনেক জায়গায় হয়েছে। এখন এই রোগীদেরকে তো মূলত আসলে সরকারি জায়গাগুলোতে নেওয়া হয়েছে। আমি আবারও বলছি, একটা আইসিইউ প্রত্যেকটা হসপিটাল তার একটা প্ল্যান করে, ব্যাপারটা এরকম। ধরুন বার্ন ইনস্টিটিউট যেটা, সে প্ল্যান করে তার কি পরিমাণ রোগী আসে, কি পরিমাণ সে রাখতে পারবে। আমাদের অ্যাডিকুয়েট আসলে তারপরও থাকে না। আর যখন এরকম একটা মারাত্মক চাপ তৈরি হয়, এটা উইথস্ট্যান্ড করা ইজ রিয়েলি ভেরি টাফ। এটা আসলে তেমন কিছু করে না। আবারও সেই পুরোটা প্রশ্ন ফেরত আসছে যে আমরা জনগণের কল্যাণ করতে চেয়েছি কিনা, আমরা হেলথে এই বাজেটগুলো বাড়াই নাই কেন। আপনি প্রাইভেটগুলোতে যেতে হবে, প্রাইভেট আইসিইউতে গেলে দিনে সেবার উপরে ডিপেন্ড করে, মানের উপরে ডিপেন্ড করে, 40,000 থেকে 1,70,000 1 লাখ টাকা আপনাকে প্রতিদিন পে করতে হয়। সো হতে পারে যে এই কারণে সরকারিগুলো ডেভেলপ করে। সো এর মধ্যে পুরো সিস্টেমটা নিয়েই আসলে প্রবলেম আছে। আর একটা জিনিস একটু যোগ করে রাখা ভালো, একটু বলেই রাখি, আমরা বাংলাদেশে যখনই এই ধরনের ঘটনা ঘটে, মানুষের জন্য আসলে সার্ভিসগুলো ঠিকমতো দেওয়া যায় না, মানুষকে উদ্ধার ঠিকমতো করা যায় না। আমাদের এই জায়গাগুলোতে আসলে খুব সিরিয়াসলি সতর্ক হওয়া দরকার আছে। এইসব ক্ষেত্রেও কখনো কখনো আমার মনে হয় ডিলে। এই সবকিছু লঙ্ঘনের কারণেই হয়তোবা জাতিসংঘ মিশনের চালুর কথা আসছে।